এই ভিডিওতে মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপার 2022 এর ম্যাথামেটিক্সের ফার্স্টের পেজটা 373 এর এমসিকিউ শূন্যস্থান সত্য মিথ্যা সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করে সলভ করে দেওয়া হয়েছে। তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের হেল্প করবে। তবে চলো আজকে ভিডিও শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন বলছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লাভ্যাংশ তাদের মধ্যে যে অনুপাতে বণ্টিত হবে তা হলো। এখানে দুজন ভিন্ন সময়ের জন্য টাকাটা বিনিয়োগ করেছে, সুতরাং এটা মিশ্র অংশীদারি কারবার। আর মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে কি হয়, প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত মূলধন ইন্টু সময়ের অনুপাতের ভিত্তিতে আমাদের বের করতে হয়। আগে আমরা যেভাবে করি, অর্থাৎ এই দিকে অঙ্কটা সলভ করবো আর এখানে জাস্ট অ্যান্সারটা লিখবো। তাহলে এই ক্ষেত্রে কি হবে, দুজন আছে পল্লবী আর রাজিয়া, পল্লবী ও রাজিয়া প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত পল্লবীর ছিল 500 টাকা, যেটা 9 মাস নিয়োজিত ছিল, আর অপরদিকে রাজিয়ার ছিল 600 টাকা, যেটা 5 মাস নিয়োজিত ছিল। তাই যেমনটা মিশ্র অংশীদারি কারবারের নিয়ম, অর্থাৎ মূলধন ইন্টু সময়, মূলধন ইন্টু সময়, এখান থেকে আমরা প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত পাবো। তো মাল্টিপ্লাই করলে 5 নং 45 4500 ইস টু 5 6 30 00। উভয় পক্ষকে 100 দিয়ে ভাগ যাচ্ছে, তো 100 দিয়ে যদি আমরা ভাগ করে নিই, এখানে পাওয়া যাচ্ছে 45 টু 30। 15 দিয়ে দুটোকে ভাগ যাচ্ছে, 15 3 45, 15 2 30। দেন আমরা পাচ্ছি পল্লবী ও রাজিয়ার প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত 3:2, যেটা আছে আমাদের অপশন নাম্বার এ তে। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে অপশন এ। দ্বিতীয় কোয়েশ্চেনটা বলেছে যে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a নট ইকুয়ালস টু 0, কারণ অবশ্যই এটা দ্বিঘাত সমীকরণ, তো a 0 হলে চলবে না। সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে b² - 4ac হবে। আমরা জানি কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে না অবাস্তব হবে, সমান না অসমান হবে, সেটা নির্ভর করে তার নিরূপকের উপর, যেটা হচ্ছে b² - 4ac এর উপর, যেখানে b হচ্ছে x এর সহগ, a হচ্ছে x² এর সহগ, আর c হচ্ছে ধ্রুবক রাশি। এই দুটো যদি কখনো সমান হয়, সমান 0 হয়, তাহলে বীজদ্বয় হবে বাস্তব এবং সমান। কোনো ক্ষেত্রে যদি এটা গ্রেটার দেন 0 হয়, তাহলে বীজদ্বয় হবে বাস্তব এবং অসমান। আর কোনো ক্ষেত্রে যদি এটা লেস দেন 0 হয়, তাহলে বীজদ্বয় হবে অবাস্তব, অর্থাৎ বীজদ্বয়ের কোনো বাস্তব মান থাকবে না। আমাদের প্রশ্নে বলা হয়েছে যে বীজদ্বয় বাস্তব এবং অসমান, সুতরাং এই শর্তটাই আমাদের এক্ষেত্রে প্রযোজ্য হবে যে নিরূপক অর্থাৎ b² - 4ac মান 0-র চেয়ে বড় হবে, যেটা আছে আমাদের অপশন নাম্বার এ তে। তাহলে আমাদের সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন এ। থার্ড কোয়েশ্চেন বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেন্টিমিটার। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব তবে কত হবে? এখানে খেয়াল রাখতে হবে বৃত্ত দুটো পরস্পরকে বহিঃস্পর্শ করছে এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার। তাহলে আমরা যদি ছবিটা আঁকি, তাহলে এমনটা হচ্ছে বৃত্ত দুটো, এটা ধরে নিচ্ছি 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, আর এটা হচ্ছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। যেহেতু বৃত্ত দুটো পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাই ছবিটা এমনটাই হবে। সেই ক্ষেত্রে বৃত্ত দুটোর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হচ্ছে, এই দূরত্বটা প্লাস এই দূরত্বটা, অর্থাৎ এই দূরত্ব যেটা, সেটা হচ্ছে বড় বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্য, সুতরাং 5, আর এই দূরত্বটা হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, যেটা হচ্ছে 3। তাহলে বৃত্ত দুটো পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হয় ব্যাসার্ধ দুটোর সমষ্টির সমান। কোনো ক্ষেত্রে যদি এমনটা বলে যে বৃত্ত দুটো পরস্পরকে অন্তঃস্পর্শ করছে, তাহলে সেই ক্ষেত্রে বৃত্ত দুটোর
কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হয় তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তরের সমান। অর্থাৎ এই প্রশ্নেই যদি আমাদের বৃত্ত দুটো পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে বলতো, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার বেরোতো 5 - 3, অর্থাৎ ব্যাসার্ধ দুটোর অন্তর। কিন্তু যেহেতু বলেছে বৃত্ত দুটো পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে বাইরের দিকে স্পর্শ করেছে, তাই তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 5 + 3, অর্থাৎ 8। তাহলে আমাদের থার্ড কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে 8, যেটা আছে আমাদের অপশন নাম্বার ডিতে। নেক্সট হচ্ছে 4 নাম্বার। দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? দুটো ঘনকের আয়তনের অনুপাত বলে দেওয়া হয়েছে, আর সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত জানতে চেয়েছে। সবার ফার্স্টে যেহেতু আয়তন বের করতে আমাদের ধারের দৈর্ঘ্যের প্রয়োজন হয়, তাই আমরা সবার ফার্স্টে ধারের দৈর্ঘ্যটা ধরে নেব। ধরে নিই ঘনক দুটির ধারের দৈর্ঘ্য যথাক্রমে A1 এবং A2 একক। আমরা ঘনক দুটোর ধারের দৈর্ঘ্য ধরে নিলাম A1 এবং A2 একক। এই ভিত্তিতে যদি আমরা আয়তন বের করতে চাই, তবে আয়তন কি হবে? আয়তন আমরা জানি ঘনকের আয়তন হয় ধারের দৈর্ঘ্যের কিউব, অর্থাৎ ঘন। তো সেই হিসেবে ঘনক দুটির আয়তন এক্ষেত্রে হচ্ছে A কিউব, প্রথমটা A কিউব ঘন একক, এবং দ্বিতীয়টার হচ্ছে, এখানে যেহেতু A1 ধরা হয়েছিল প্রথম ঘনকটার ধারের দৈর্ঘ্য, সেই হিসেবে আয়তন হচ্ছে A1 এর কিউব, এবং দ্বিতীয় ঘনকটার ধারের দৈর্ঘ্য A2 ধরা হয়েছিল, সেই হিসেবে A2 এর কিউব ঘন একক। প্রপার লিখে করাচ্ছি, কারণ 2 মার্কসে যদি এই ম্যাথটা আসে তবুও যেন তোমরা সঠিকভাবে সলভ করতে পারো। তাহলে ঘনক দুটোর ধারের দৈর্ঘ্য ধরা হয়েছে A1 A2 একক, সেই হিসেবে আয়তন আমরা ধরে নিলাম A1 ঘন একক এবং A2 ঘন একক। তার অনুপাতটা বলা হয়েছে 1:27। তাহলে আমরা এখানে লিখবো, অতএব প্রশ্ন অনুসারে A1 এর কিউব A2 এর কিউব = 1:27। তাহলে অনুপাতকে যদি আমরা ভগ্নাংশের আকারে এখান থেকে প্রকাশ করি, তাহলে আমরা কি পাবো? আমরা এমনটা পাবো যে A1 বা A2 তাদের কিউব = 1/27, বা আরও ভেঙে নিলে A1 বা A2 তার হোল কিউব = 1/27কে যদি আমরা কিউব আকারে আনতে চাই, আমরা জানি 1 এর কিউব 1ই হয়, আর 27 হচ্ছে 3 এর কিউব। তো সেই হিসেবে এটাকে যদি আমরা কিউব আকারে আনি, তাহলে এমনটা হচ্ছে। উভয় পক্ষে ঘনমূল করলে কি হবে? কিউবটা সরে যাবে। সেই দরুন আমরা কি পাবো? সেই দরুন আমরা এমনটা পাবো যে A1 বা A2 = 1/3। তাহলে এখানে আমরা A1 বা A2 পেয়ে গেলাম। খেয়াল রাখতে হবে, প্রশ্নে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, আর সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? 6a² যদি বাহুর দৈর্ঘ্য a হয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি চেয়েছে? 6a1² = 6a2²। এই জিনিসটা আমাদের এই ক্ষেত্রে চেয়েছে। তো আমরা খুব সহজে এই জায়গাটা থেকে এই টার্মটা আনতে পারি। কিভাবে? আমরা যখন A1 বা A2 পেয়ে গেছি, এবার উভয় পক্ষ বর্গ করে নেব। তাহলে কি পাচ্ছি? A1 বা A2 তার হোল স্কোয়ার = 1/3 তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি A1 এর স্কোয়ার বাই A2 স্কোয়ার = 1 এর স্কোয়ার হচ্ছে 1, আর 3 স্কোয়ার হচ্ছে 9, এমনটা। এবার আমাদের এখানে 6a1² = 6a2² বের করা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাই এখানে উভয় পক্ষ লব এবং হরকে বাম পক্ষের 6 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে নেব। আর এমনটা আমরা করতেই পারি, কারণ লব আর হরকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করা হয়, তাহলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 6a1² / 6a2² = 1/9, অর্থাৎ 6a1² = 6a2² = 1:9। তাহলে যে জিনিসটা আমাদের জানতে চাওয়া হয়েছিল প্রশ্নে, ঘনক দুটো সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত, সেটা আমরা বের করে ফেললাম 1:9।
তাহলে অতএব ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত ওয়ান ইস টু নাইন, যেটা আছে আমাদের অপশন নাম্বার সিতে। তাহলে 4 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার সি। 5 নম্বর কোয়েশ্চেন বলেছে এ একটি ধনাত্মক সংখ্যা এবং a:27/64 ইকুয়ালস টু 3/4 হলে a এর মান নির্ণয় করো। তাহলে সবার ফার্স্টে আমরা অনুপাতের সম্পর্কটা লিখে নিই। কী হচ্ছে অনুপাতের সম্পর্কটা এমন দাঁড়াচ্ছে a:27/64 ইকুয়ালস টু 3/4 এখানে আমরা ভগ্নাংশের মতো যদি অনুপাত টার্মগুলোকে সাজাতে চাই তবে এমন দাঁড়াচ্ছে a/27/64 ইকুয়ালস টু 3/4 এখানে যদি আমরা কোনাকোনি গুণ করি ক্রস মাল্টিপ্লিকেশন তবে a ইন্টু a হচ্ছে a স্কোয়ার, আর অপর পক্ষে 3/4 ইন্টু এই টার্মটা, তাহলে 3/4 ইন্টু 27/64। কাটাকাটি করা যাক যদি কিছু কাটাকাটি যায়, কিন্তু কাটাকাটি এখানে যাচ্ছে না। তাহলে 3 আর 27 এই দুটোকে মাল্টিপ্লাই করলে হয় 81, একইভাবে 4 আর 64কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 264। তাহলে আমরা এখানে নেক্সট লাইনে লিখতেই পারি যে a স্কোয়ার ইকুয়ালস টু, এখানে একটু ঘিঞ্জি হচ্ছে আমি চেষ্টা করছি এখানে করে দাও। তাহলে এখানে আমরা পাচ্ছি a স্কোয়ার ইকুয়ালস টু 3 ইন্টু 27 অর্থাৎ 81 ডিভাইডেড বাই 4 ইন্টু 64 অর্থাৎ 256। এখানে এর ভ্যালু বের করতে গেলে আমাদের স্কোয়ার রুট করতে হবে। ইউজুয়ালি স্কোয়ার রুটে প্লাস মাইনাস দুটো মানই আমরা নিই, কিন্তু এই ক্ষেত্রে আমাদের প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে এর মান একটি ধনাত্মক সংখ্যা, সুতরাং মাইনাসটা এখানে অ্যাকসেপ্টেবল হবে না। তাহলে আমাদের এর ভ্যালু বেরোবে √81/256 এর ধনাত্মক মানটা। সুতরাং এ সমান সমান হচ্ছে আমাদের 9/256, আমরা জানি 16 এর স্কোয়ার, তো 9/16। তাহলে এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। দেখা যাক কত নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের এক্ষেত্রে। 5 নম্বর কোয়েশ্চেনে অপশন আছে সিটা আছে 9/16, তাহলে 5 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার অপশন সি। নেক্সট হচ্ছে 6 নম্বর, বলছে দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও একটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ডি সি ও ডি বিন্দুতে ছেদ করছে। তাহলে এসি ইকুয়ালস টু 5 সেন্টিমিটার হলে বিডি এর দৈর্ঘ্য কত? শর্ট ফার্স্টে আমরা ছবিটা এঁকে নেব, আগের পেজে আর জায়গা ছিল না তো এখানে আলাদা পেজে আমরা আসছি। দুটো সমকেন্দ্রীয় বৃত্ত অর্থাৎ দুটো বৃত্তের কেন্দ্র একই, তাহলে এটা হচ্ছে আমার বাইরের বৃত্তটা নিলাম আর একটা ভেতরের বৃত্ত নিয়ে নেব। তো মোটামুটি একটু বাঁকা হচ্ছে, বাট এটাই মনে করো দুটো সমকেন্দ্রীয় বৃত্ত যাদের কেন্দ্র ধরে নিচ্ছি আমি এটা। কেন্দ্রের নাম ওরা বলে দিয়েছে ও প্রশ্নে, তাহলে ও হচ্ছে। এবার প্রশ্নে বলা হয়েছে যে একটি সরলরেখা, তো এই হচ্ছে আমি ধরে নিচ্ছি আমার সরলরেখা, যেটা একটা বৃত্তকে এ ও বি বিন্দুতে, তাহলে ধরে নেওয়া যাক ভেতরের বৃত্তটাকে এ ও বি বিন্দুতে এবং বাইরের বৃত্তটাকে সি ও ডি বিন্দুতে, অর্থাৎ বাইরের বৃত্তটাকে সি ও ডি বিন্দুতে এইভাবে ছেদ করছে। প্রশ্নে জানতে চেয়েছে যে এসি ইকুয়ালস টু 5 সেন্টিমিটার হলে, অর্থাৎ এই ডিউরেশনটা যদি 5 সেন্টিমিটার হয় তবে বিডি এর দৈর্ঘ্য কত? এই কোয়েশ্চেনটা তোমাদের এক্সট্রা জ্যামিতিতে 3 মার্কসেও আসতে পারে। একবার সম্ভবত 2018-তে বা কোনো একটা বছর এক্সট্রা জ্যামিতিতে 3 মার্কসের জন্য তোমাদের এই জ্যামিতিটা এসেছিলো, সেক্ষেত্রে লেন্থটা বলে দেয়নি যে এসি ইকুয়ালস টু 5, সেক্ষেত্রে বলা হয়েছিল যে এসি ইকুয়ালস টু বিডি প্রুভ করো। তো আমরা এখানে অ্যান্সার বুঝতেই পারছি যে বিডি এসির সমান হবে অর্থাৎ 5 সেন্টিমিটার হবে, কিন্তু কিভাবে হবে এটা আমি আলোচনা করে নিচ্ছি, কারণ নেক্সট টাইম যদি আবারও তোমাদের এক্সট্রা জ্যামিতিতে আসে তাহলে তোমরা যেন এটা করতে সক্ষম হও। এক্ষেত্রে আমাদের একটা জিনিস করতে হবে, বৃত্তের কেন্দ্র থেকে একটা লম্ব অঙ্কন করতে হবে এই সরলরেখাংশের উপর। এখানে লম্বটার নাম ধরে নিচ্ছি ওই। যেহেতু এটা অঙ্কন করলাম আমরা শুরুতে একটু লিখে নেব, ও বিন্দু থেকে সরলরেখাংশটির উপর
সরল রেখার উপর ওই লম্ব অঙ্কন করা হলো। এবার লম্বটা যখন আমরা এঁকে নিলাম তাহলে কি হচ্ছে, এই যে তোমরা থিওরামে পড়েছো বৃত্তের কেন্দ্রগামী লম্ব কোনো জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা সরলরেখাংশ হোক, কিন্তু এই এবি পোর্শনটা এইটুকুটা তো হচ্ছে ভিতরের বৃত্তটা, অর্থাৎ যে ছোট বৃত্তটা আছে তার একটা জ্যা। সেই ধরুন বৃত্তের কেন্দ্রগামী লম্ব কোনো জ্যাকে যেহেতু সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই লম্বটা ওইটা এবিকে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক একইভাবে সিডিও তো হচ্ছে এই বাইরের বৃত্তটার একটা জ্যা, তাহলে কেন্দ্রগামী লম্ব এই জ্যাটাকেও সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ সিই সমান সমান ডিই হবে। তাহলে এই জিনিসটা আমরা এখানে লিখব। অতএব এই সমান সমান বিই, এবং এটা ভেতরের বৃত্তের ক্ষেত্রে হচ্ছে, বাইরের বৃত্তের ক্ষেত্রে কি হবে বিষয়টা, সিই সমান সমান ডিই। কারণটা যেহেতু বৃত্তের কেন্দ্রগামী লম্ব কোনো জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এমনটা আমরা এখানে পাচ্ছি। এবার যদি আমরা এই রাশিগুলো থেকে এই রাশিগুলো বিয়োগ করি, তোমরা এখানে নিজের সুবিধার জন্য এরকম করে নিতে পারো, এটাকে 2 নং সমীকরণ আর এটাকে 1 নং সমীকরণ ধরে নাও। তাহলে 2 নং থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই এক্সট্রা জ্যামিতিটা খুবই সোজা, যদি এটা আসে তাহলে অবশ্যই তোমরা করো। বিয়োগ করে পাই কি পাচ্ছি, তাহলে 2 নং এখানে ছিল সিই, তাহলে সিই মাইনাস এই, এখানে ডিই মাইনাস বিই, অর্থাৎ বাম পক্ষ থেকে বাম পক্ষ মাইনাস ডান পক্ষ থেকে ডান পক্ষ মাইনাস। তাহলে সিই থেকে যদি আমরা এই মাইনাস করি, ছবিতে দেখা যাক, সিই হচ্ছে এতটা, এখান থেকে এই অর্থাৎ এতটা মাইনাস করলে আমাদের পড়ে থাকছে এইটুকুটা, সিএ বা এসি ডিস্টেন্সটা। একইভাবে এইদিকে এই ডিই এই গোটা দূরত্বটা থেকে যদি আমি বিইটা বাদ দিই তাহলে পড়ে থাকবে আমার এইটুকুটা, অর্থাৎ বিডি। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এসি ইকুয়ালস টু বিডি। যদি তোমাদের এক্সট্রা জ্যামিতিটা প্রুভ করতে দিত তাহলে এইটুকুটাই ছিল তোমাদের কাজ। আর এই ক্ষেত্রে আমাদের এসির দৈর্ঘ্য বলা হয়েছে 5 সেন্টিমিটার, তাহলে আমরা এখানে পাচ্ছি 5 ইকুয়ালস টু বিডি, অতএব বিডি ইকুয়ালস টু 5। তাহলে প্রশ্নে যেটা জানতে চেয়েছিল যে এসি এর দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয় তবে বিডি এর দৈর্ঘ্য কত হবে, বিডি এর দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার। 5 নাম্বার যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার বি অ্যান্সার। শূন্যস্থান পূরণ ফার্স্টেরটা বলছে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার ড্যাশ। তাহলে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হচ্ছে, এর মূলধনের পরিমাণ দ্বিগুণ হওয়ার অর্থ কি, ওটা সুদে আসলে দ্বিগুণ হয় নিশ্চয়ই। তাহলে এই ক্ষেত্রে আমাদের সুদ আসলটা বলে দিচ্ছে যে আসলের দ্বিগুণ। তাহলে আমরা ফার্স্টে ধরে নেব, ধরি আসল বা মূলধনটা x টাকা, পি টাকাও তোমরা ধরতে পারো, কারণ ইউজুয়ালি আমরা পি ধরতেই অভ্যস্ত। মূলধন x টাকা, আর সুদে আসলে দ্বিগুণ হচ্ছে যেহেতু, তাহলে অতএব সুদ আসল $2x টাকা। তাহলে এখান থেকে খুব সহজে আমরা সুদটা পেয়ে যাচ্ছি। সুদ সমান সমান সুদ আসল মাইনাস মূলধন। তাহলে মূলধন যেখানে x টাকা ছিল, সুদ আসল 2x, তাহলে সুদ হচ্ছে আমাদের x টাকা। সময় এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে 10 বছর। তাহলে আমাদের সুদের পরিমাণ x টাকা, আসল x টাকা, সময় 10 বছর, আর জানতে চেয়েছে সুদের হারটা কত। তো যখন তোমরা মূলধন ধরবে একই সাথে সুদের হারটাও ধরে নেবে। মূলধন x টাকা এবং সুদের হার R%।
যদিও এই ক্ষেত্রে আমাদের এই এক্স টাকাটা যেটা ধরলাম এক্সের ভ্যালু বের করার প্রয়োজন নেই, কারণ আমাদের প্রশ্নে মূলধন চাইনি, ওরা চেয়েছে সুদের হার, তাহলে আমাদের আরটাই বের করতে হবে। তাহলে সুদের সিম্পল ফর্মুলা আমরা জানি, সুদ ইকুয়ালস টু আসল বা মূলধন এক্ষেত্রে যেটা হচ্ছে এক্স ইন্টু সুদের হার অর্থাৎ 8% এক্ষেত্রে আমরা ধরলাম, আর সময় যেটা হচ্ছে 10 বছর ডিভাইডেড বাই 100। তাহলে এটা হচ্ছে আমাদের সুদের পরিমাণ, আর সুদটা আমরা বের করেছি এক্স, তাহলে এখান থেকে যদি আমরা চাই তাহলে লিখতে পারি এক্স ইকুয়ালস টু এক্স ইন্টু আর ইন্টু 10/100। তো এখানে 0 0 ক্যান্সেল হচ্ছে, তাহলে আর ইকুয়ালস টু কত হচ্ছে, এই দুটো টার্ম এইদিকে আসবে, তাহলে এক্স ইন্টু 10 টাইপারে আসলে মাল্টিপ্লাই হচ্ছে উপরে, এক্সটা এখানে মাল্টিপ্লাই আছে এই পক্ষে এলে ডিভাইডেড, তাহলে এত ইকুয়ালস টু আর, এক্স এক্স ক্যান্সেল হচ্ছে, তাহলে খুব সহজে আমরা আর ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 10। তাহলে প্রশ্নে যেটা জানতে চেয়েছিল যে মূলধন যদি এক্স টাকা হয় বা মূলধন যদি 10 বছরে সুদে আসলে দ্বিগুণ হয় তাহলে সুদের হার কত, আমরা বের করে ফেললাম, সুদের হার হচ্ছে 10%। তাহলে শূন্যস্থানে ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে 10%। নেক্সট বলা হয়েছে যে x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত। তাহলে এখানে যদি আমরা ক্রমিক সমানুপাত হিসেবে দেখতে চাই তাহলে আমাদের অনুপাতগুলো হচ্ছে x+2 x আর x-3, তাহলে x+2 একটা, অপরটা x, আর তারপরটা হচ্ছে x-3। কারণ বলা হয়েছে এদের মধ্য সমানুপাত x, আর মধ্য সমানুপাত 3টে অনুপাত জানা থাকলে তাদের আমরা এইভাবে খুব সহজেই সাজাতে পারি। অতএব x+2 is to x সমানুপাত x is to x-3। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না, এখান থেকে খুব সহজে আমরা x এর মানটা বের করতে পারবো। কিভাবে? এইভাবে এই পাশে অনুপাতটাকে আমরা ভগ্নাংশের আকারে নিয়ে নিই, তাহলে সমান সমান পাবো x/x-3। এখানে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে x ইন্টু এক্স হচ্ছে আমাদের x², বা এই দুটো টার্মকে আগে মাল্টিপ্লাই করে নিই, x+2 ইন্টু x-3 ইকুয়ালস টু x²। তাহলে এই গুণফল থেকে আমরা কি পাচ্ছি, এমনটা পাচ্ছি x ইন্টু এক্স অর্থাৎ x², 2 ইন্টু এক্স অর্থাৎ 2x, -3 ইন্টু এক্স অর্থাৎ -3x, -3 ইন্টু 2 অর্থাৎ 6 ইকুয়ালস টু x²। বোথ সাইড থেকে আমরা চাইলে x² সরিয়ে দিতে পারি, এখানে আমাদের থাকছে x² বোথ সাইড থেকে সরিয়ে দিলে, বা x²টাকে এই পক্ষে নিয়ে আসি, এই x² আছে এই সাইড থেকে x² এদিকে এলে -x², 2x আর মাইনাস আছে 3x, তো -x -6টাকে এই পারে নিয়ে আসলাম, তাহলে চলরাশিযুক্ত টার্মগুলোকে বাম পক্ষে আর ধ্রুবক সংখ্যাগুলোকে ডান পক্ষে আনা হলো। এখান থেকে x² কাটা যাচ্ছে এবং আমরা পাচ্ছি -x ইকুয়ালস টু 6 অর্থাৎ x ইকুয়ালস টু -6। তাহলে এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার। x এর ভ্যালু তবে কত বেরোচ্ছে? -6। শূন্যস্থান পূরণের দ্বিতীয় অ্যান্সার হচ্ছে -6। নেক্সট হচ্ছে 3 নাম্বার, বলছে দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি ড্যাশ হবে। দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশ মানে এমনভাবে যদি আমরা ভাবি এই দুটো বিন্দু এদের সংযোজক সরল রেখাংশ এটা, এবার প্রশ্নে বলা হয়েছে তার একই পার্শ্বে অপর দুই বিন্দুতে যদি সমান সম্মুখ কোণ উৎপন্ন করে, মানে হচ্ছে এইখানে একটা বিন্দুতে আর এইখানে একটা বিন্দুতে, দুটো বিন্দু আমি ধরলাম, অপর দুই বিন্দুতে সমান সম্মুখ কোণ কীভাবে উৎপন্ন করছে, যে এই কোণটা হচ্ছে যে সম্মুখ কোণ ঠিক একই সম্মুখ কোণ উৎপন্ন হচ্ছে এই ক্ষেত্রেও, অর্থাৎ এটাও সে একই সম্মুখ কোণ। এটা কখন হবে? আমরা যদি এখানে একটা বৃত্ত ইমাজিন করি, তাহলে কি হয়, এই বৃত্ত চ্যাপ্টার উপর তোমরা দেখতে পাচ্ছ এই যে এই অংশটা, এই যে এই অংশটা আছে এই বৃত্ত চ্যাপ্টার উপর, এখানে দুটো বৃত্তস্থ কোণ আছে, এই বৃত্তচাপের উপর এইটা আর এইটা বৃত্তস্থ কোণ আছে, তবেই এই দুটো সম্মুখ কোণের মান সমান হতে পারে।
বা এই দুটো কোণের মান যদি সমান হয় তবে নিশ্চয়ই এটা একটা বৃত্তের অন্তস্থ হবে এবং এই বিন্দু দুটো বৃত্তের পরিধির সঙ্গে স্পর্শ করে থাকবে, ঠিক তেমনই এই দুটো বিন্দুও। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারছি। তোমরা থিওরামে পড়েছো একই বৃত্তচাপে পরিধিস্থ কোণ এর মান সমান হয়, তাহলে এই ক্ষেত্রে এই দুটো হচ্ছে পরিধিস্থ কোণ, এদের মান সমান হচ্ছে, তাহলে নিশ্চয়ই এই চারটে বিন্দু কি প্রশ্নে যেটা বলা হয়েছে যে বিন্দু চারটি ড্যাশ হবে, তাহলে বিন্দু চারটি কি সমবৃত্তস্থ হবে, কারণ একই বৃত্তে স্পর্শ করে আছে পরিধির সাথে, তাহলে অ্যান্সার হবে সমবৃত্তস্থ। এটা হচ্ছে আমাদের অপশন নাম্বার কোয়েশ্চেন নাম্বার 3 শূন্যস্থানের। 4 নম্বর বলছে একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি, উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভিতরে সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য ড্যাশ সেন্টিমিটার। এটা চোঙ বলেছে, তাহলে আমরা ফার্স্টে চোঙটা এঁকে নিই। সাপোজ ধরে নিই চোঙ হচ্ছে এমন, এটা হচ্ছে আমাদের লম্ব বৃত্তাকার চোঙ, যার মেজারমেন্ট বলতে বলা হয়েছে এখানে প্রশ্নে যে দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, এই ডিস্টেন্সটা 3 সেন্টিমিটার, আর উচ্চতা বলা হয়েছে 4 সেন্টিমিটার, এই ডিস্টেন্সটা 4 সেন্টিমিটার। এই লম্ব বৃত্তাকার চোঙটা যদি আমরা দেখি তাহলে এখানে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে সেটা এই বরাবর রাখা যাবে। তাহলে আমরা যদি এর উচ্চতাটাকে লম্ব, ভূমির ব্যাসটাকে ভূমি ধরি, তাহলে সেই ক্ষেত্রে এই যে সবচেয়ে বড় দণ্ড যে বরাবর রাখা যাবে সেটা কি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করলে তার অতিভুজ, যেখানে তার লম্বটা হচ্ছে লম্ব উচ্চতা এবং ভূমি হচ্ছে তার ব্যাসের দৈর্ঘ্য। তাহলে আমরা অতিভুজের ফর্মুলা জানি, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তো সেক্ষেত্রে খুব সহজে সবচেয়ে বড় দণ্ডের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। সবচেয়ে বড় দণ্ডটির দৈর্ঘ্য হবে রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এককটা আছে সেন্টিমিটার, তাহলে হচ্ছে এত সেমি। ক্যালকুলেশন করা যাক, 4 স্কোয়ার হচ্ছে 16 আর 3 স্কোয়ার হচ্ছে 9, অর্থাৎ রুট ওভার 25 5 সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম সবচেয়ে বড় দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে 4 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে 5 সেন্টিমিটার। নেক্সট হচ্ছে 5 নম্বর, বলছে একটি ত্রিভুজের কোনো কোণের ড্যাশ কোণটির বিপরীত বাহুকে অন্তস্থভাবে কোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্যের অনুপাতে বিভক্ত করে। কোনো কোণের ড্যাশ, এটা কোণের অন্তর্দ্বিখণ্ডক হবে। কারো যদি জানার ইচ্ছে থাকে কিভাবে, আমি জিনিসটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। 5 নম্বর, প্রত্যেকটা জিনিস একটু বোঝার চেষ্টা করবে মন দিয়ে, বিষয়টা খুব একটা জটিল না, সোজাই আছে। সাপোজ আমরা ধরে নিচ্ছি এটা একটা ত্রিভুজ আমার ABC, প্রশ্নে বলা হয়েছে যে এই কোণের কিছু একটা জিনিস, আমি যেটা বললাম কোণের অন্তর্দ্বিখণ্ডক, যে এটা এই দুটোকে, প্রশ্নটা ভালো মতো যদি তোমরা পড়ো কি বলেছে, সমান অন্তস্থভাবে কোণ সংলগ্ন বাহু দুটো, এই যে কোণ সংলগ্ন দুটো বাহু আছে, একটা হচ্ছে AB আর অন্য একটা বাহু হচ্ছে BC, তাহলে কোণ সংলগ্ন দুটো বাহু যেটা AB আর BC, ঠিক সেই অনুপাতেই এই যে এই সরলরেখাংশটা কি করে, AC বাহুকে অর্থাৎ কোণের বিপরীত বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। সাপোজ আমি এটা ধরে নিলাম D, তাহলে এখানে হচ্ছে AD বাই CD। কোয়েশ্চেনটা আমি আরেকবার আলোচনা করছি কি বলেছে, একটি ত্রিভুজের কোনো কোণের ড্যাশ কোণটির বিপরীত বাহুকে অন্তস্থভাবে কোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্যের অনুপাতে বিভক্ত করে। কোণ সংলগ্ন দুটো বাহু হচ্ছে একটা এটা আর এটা, এই দুটোর অনুপাতে বিভক্ত করেছে এই দুটোকে, অর্থাৎ কোণের বিপরীত বাহুকে। এবার আমাদের জানতে হবে এই বিডিটা অ্যাকচুয়ালি কী জিনিস। আমি বললাম বিডিটা হচ্ছে এই কোণের অন্তর্দ্বিখণ্ডক হবে, কিন্তু কেন অন্তর্দ্বিখণ্ডক হবে বা কীভাবে বুঝবো যে অন্তর্দ্বিখণ্ডক হবে সেটাই আমরা আলোচনা করব। কি করব, আমরা সর্বপ্রথমে বিডি এর সমান্তরাল একটা সরলরেখাংশ আঁকবো এই সি বিন্দু থেকে। সাপোজ এটা হচ্ছে আমাদের বিডি এর সমান্তরাল সরলরেখাংশ, আর এই বিটাকে আমরা বর্ধিত করব সেই সরলরেখাংশকে, এবি সরলরেখাংশটাকে বর্ধিত করলে সেটা
এর সমান্তরাল সরলরেখাংশ যেটা আছে তাকে সাপোজ ই বিন্দুতে ছেদ করলো। তাহলে এই হচ্ছে আমাদের ছবিটা। এখানে আমাদের পাওয়া আছে এটা আর এটা সমান্তরাল। তাহলে এই যে এই ত্রিভুজটা এটা একটু বেঁকে গেছে, আশা করি তোমরা বুঝতে পারছো তবুও, কারণ এখন অত টাইম নেই যে পেন্সিল কম্পাস দিয়ে ছবি আঁকা যাবে। তাহলে এ ই সি একটা ত্রিভুজ, যার ইসি বাহুর সমান্তরাল সরলরেখা হচ্ছে বিডি। তাহলে এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য, কারণ তোমরা জানো থ্যালাসের উপপাদ্য মতে ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। তাহলে সেই ক্ষেত্রে এই সমান্তরাল সরলরেখা যে ত্রিভুজটা উৎপন্ন করছে অর্থাৎ এ বিডি আর এ ইসি, এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য। এবং সেখান থেকে আমরা পেতে পারি কি, সেখান থেকে আমরা পেতে পারি যে এ বি বাই বিই সমান সমান এডি বাই সিডি। এবার আগে যেটা আমাদের প্রশ্নে পেয়েছিলাম সেটা হচ্ছে এবি বাই বিসি ইকুয়ালস টু এডি বাই সিডি, আর এখানে পাচ্ছি এবি বাই বি ইকুয়ালস টু এডি বাই সিডি। এই দুটোকে যদি কম্পেয়ার করি 1 নং আর 2 নংকে, তাহলে খুব সহজেই তোমরা দেখতে পাচ্ছ বাকি সমস্ত জায়গায় এক আছে, খালি এখানে যেখানে বিসি আছে সেখানে আছে এখানে বিই। তাহলে খুব সহজে আমরা এখানে লিখতে পারি অতএব বিসি সমান সমান বিই। তাহলে আমরা পাচ্ছি যে এই যে বিসি সরলরেখাংশটা এটা সমান সমান হচ্ছে কি বিই সরলরেখাংশটা অর্থাৎ এটা। তাহলে এই দুটো সরলরেখাংশ সমান, আর এই দুটো সরলরেখাংশ সমান হওয়ার অর্থ হচ্ছে এই যে এদের অপোজিট কোণ দুটোও সমান হবে, যেহেতু এটা একটা ত্রিভুজের অংশ বিসিই ত্রিভুজ। তাহলে এই বাহুটার অপোজিট কোণ কোনটা হচ্ছে, এই বাহুটার অপোজিট কোণ হচ্ছে এটা, আর এই বাহুটার অপোজিট কোণ হচ্ছে এটা। আশা করি তোমাদের আমি বোঝাতে পারছি। তাহলে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ সমান, বিইসি ইকুয়ালস টু কোণ বিসিই। এই দুটো কোণ সমান, নীল কালির সাহায্য নিই তাহলে তোমাদের বিষয়টা বোঝাতে পারবো। এবার এই দুটো সরলরেখাংশ যেহেতু সমান্তরাল ছিল তাই এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ। আশা করি আমি তোমাদের বোঝাতে পারছি। এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ, দেখতে পাচ্ছ জেড এর মতো। তাহলে এই দুটো কোণ সমান, আবার এই দুটো সমান্তরাল হওয়ার দরুন এটা যদি ছেদক হয়ে থাকে সেক্ষেত্রে এই কোণটা আর এই কোণটা কি অনুরূপ কোণ। তাহলে কি দাঁড়াচ্ছে, এই কোণের সমান দাঁড়াচ্ছে এই কোণটা, আর এই কোণের সমান দাঁড়াচ্ছে এই কোণটা। তাহলে এই দুটো কোণ পরস্পর সমান দাঁড়াচ্ছে, কারণ এটা আর এটা তো সমান। তাহলে এটার সমান এটা আর এটার সমান এটা, সেই দরুন এই দুটো কোণ সমান। আর দুটো কোণ সমান মানে কি, এই গোটা কোণটাকে এই দুটো সমান সমান কোণে ভাগ করেছে এই বিডি সরলরেখাংশ। তাই নিশ্চয়ই বিডি সরলরেখাংশ কী হবে, বিডি সরলরেখাংশ হচ্ছে কোণের অন্তর্দ্বিখণ্ডক। তাহলে আশা করি 5 নম্বর কোয়েশ্চেনটা তোমাদের বোঝাতে পারলাম। কোণের তো উল্লেখ করাই ছিল, তো অন্তর্দ্বিখণ্ডক খালি আমাদের শূন্যস্থানে বসবে। নেক্সট আমরা চলে যাব 6 নম্বরে। 6 নম্বর কোয়েশ্চেন বলছে এবিসি একটি সমকোণী ত্রিভুজের এসি হচ্ছে অতিভুজ, এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটির একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ব বৃত্তাকার শঙ্কু উৎপন্ন হবে তার ব্যাসার্ধ কত। ঠিক আছে, এখানে এবি বাহুকে আমরা অক্ষ ধরবো। তাহলে আমাদের ত্রিভুজটা ধরে নিচ্ছি এমনটা, এবি, আর এখানে প্রশ্নে বলা হয়েছে যে এসি তার অতিভুজ, তাহলে আমাদের ত্রিভুজটা এমনই হচ্ছে। এবার এটাকে এবিকে অক্ষ ধরে যদি আমরা এই ত্রিভুজটাকে সার্কেল মতো আবর্তন করাই তাহলে আমরা যে ঘনবস্তুটা পাবো সেই ঘনবস্তুটা এরকম ধরনের হবে। কি ঘনবস্তু পাবো প্রশ্নে বলেই দেওয়া হয়েছে, একটা শঙ্কু পাবো, এই ধরনের শঙ্কু। আর প্রশ্নে আরেকটা জানতে যা চাওয়া হয়েছে তা হচ্ছে যে তার ব্যাসার্ধটা কি হবে। তাহলে এই যে ছবিটা যদি আমরা একটু ভালো মতো খেয়াল করি, এটা যার উপর আমি হাত ঘোরাচ্ছি এটা হচ্ছে শঙ্কুটার ভূমির বৃত্তটা, যে শঙ্কুটার ভূমির তলটা, তার ব্যাসার্ধ এটা আছে বিসিটা। তাহলে খুব সহজে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি যে তার ব্যাসার্ধ কি হবে, তার ব্যাসার্ধ হবে বিসি। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট হচ্ছে 3 সত্য মিথ্যা লেখো। ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে চক্রবৃদ্ধি সুদের পর্ব 6 মাস হলে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ সমান হবে। চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পরিমাণ সমান হতো যদি বিষয়টা সুদের পর্বে না হয়ে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ হারে সুদ দেওয়া হতো, কিন্তু এক্ষেত্রে যেহেতু সুদের পর্ব 6 মাস, অর্থাৎ 6 মাস পর পর আসলটার সঙ্গে চক্রবৃদ্ধি সুদটা যুক্ত হয়ে নতুন আসল তৈরি হয়, তাই এক্ষেত্রে সমান হবে না। কিভাবে, চলো আমি একদম সিম্পলভাবে তোমাদের ক্যালকুলেশনের মাধ্যমে দেখিয়ে দিই। উভয় ক্ষেত্রে আসলটা আমরা ধরে নিচ্ছি পি,
কারণ একই পরিমাণ টাকার কথাই বলা হয়েছে, আসল পি টাকা। সুদের হার ধরে নিচ্ছি R%। আর সময় তো 1 বছর প্রশ্নে উল্লেখ করাই হয়েছে, তাহলে সময় হচ্ছে 1 বছর। তাহলে এই হচ্ছে আমাদের যে ইনফরমেশনগুলো আমরা ধরতে পারতাম সেই হিসেবে। এবার 1 বছরে সরল সুদের পরিমাণ কি হবে তোমরা করে এসছো। সরল সুদের পরিমাণ তোমরা জানো, আসল ইন্টু সুদের হার ইন্টু সময় বাই 100। তাহলে সেই হিসেবে আমরা এখানে ইজিলি পাচ্ছি পি আর সময় যেহেতু 1 বছর, তো 1/100 টাকা, অর্থাৎ পি আর বাই 100 টাকা। এটা হচ্ছে আমাদের 1 বছরের সরল সুদ। এবার আমরা বের করব যে সুদের পর্ব 6 মাস হলে সেক্ষেত্রে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত হচ্ছে, এবং সেটা এই সরল সুদের চেয়ে বেশি হচ্ছে না কম হচ্ছে নাকি সমান হচ্ছে। তাহলে সুদের পর্ব যেহেতু 6 মাস, তাহলে বছরে কটা সুদের পর্ব হচ্ছে এটা আমাদের ফার্স্টে বের করতে হবে। তাহলে সুদের পর্ব 6 মাস, অতএব বার্ষিক পর্ব সংখ্যা, বছরে কতগুলো সুদের পর্ব হচ্ছে এটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। বার্ষিক সুদের পর্ব সংখ্যা হচ্ছে আমাদের 6/12, যেহেতু 12 মাসে 1 বছর, তাই 12/6, যেহেতু 12 মাসে 1 বছর আর 6 মাস অন্তর অন্তর একটা করে পর্ব হচ্ছে, তাহলে আমাদের এখানে পর্ব হচ্ছে 2টি। তাহলে সেই ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের পর্ব যখন থাকে সেক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি সুদটা কীভাবে বের করি। সময় তো 1 বছরই আছে, পি ব্র্যাকেটে 1 প্লাস আর, আর এখানে পর্ব সংখ্যাটা বসে তোমরা জানো ফর্মুলা অ্যাকর্ডিং। তো এখানে পর্ব সংখ্যা হচ্ছে আমাদের 2 × 100 হোল টু দি পাওয়ার, এখানে বছর ইন্টু পর্ব সংখ্যা বসে, তো বছর হচ্ছে আমাদের এখানে 1 আর পর্ব সংখ্যা হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধি, আর আমরা চক্রবৃদ্ধি সুদ বের করছি, তাই পিটা আবার মাইনাস হবে এত টাকা। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। এটা হচ্ছে পর্ব উল্লেখ থাকলে সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের ফর্মুলা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 6.1 যতদূর সম্ভব আমার মনে পড়ছে তোমাদের ক্লাস 10-এর চক্রবৃদ্ধি সুদ আছে সেই লেসনটা যে যখন ডিসকাস করেছিলাম, অর্থাৎ লেসনের অঙ্কগুলো করে দিয়েছিলাম, সেই ক্ষেত্রে এই বিষয়টা ডিটেলসে আলোচনা করা হয়েছিল। যারা ভিডিওটা দেখেছো তারা জানো, আর যারা দেখোনি তাদের জন্য কোনো অসুবিধা নেই, তোমরা এখানে বিষয়টা ক্লিয়ারলি বুঝে যাবে। এই ফর্মুলাটা তাহলে এখান থেকে যদি আমরা দেখি চক্রবৃদ্ধি সুদ কী বেরোচ্ছে দেখা যাক। ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 2 × 100-কে 200 করে নিই, হোল টু দি পাওয়ার 1 × 2 অর্থাৎ 2 মাইনাস পি টাকা, এমনটা। তাহলে এখান থেকে আমরা কি করব, এই যে ভেতরের রাশিটা আছে 1 প্লাস আর বাই 200 তার হোল স্কোয়ার, এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলি, যেখানে a ধরবো 1-কে আর b ধরবো আর বাই 200-কে। তাহলে রাশিটা এমন আসছে পি ব্র্যাকেটে a স্কোয়ার অর্থাৎ 1-এর স্কোয়ার 1 প্লাস b স্কোয়ার, বা 2ab-টা আগে লেখা যাক, 2ab 2 × a × b প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই টার্মের স্কোয়ার, যেটা হবে আর-এর স্কোয়ার বাই 200-র স্কোয়ার, এমনটা। যেহেতু এখানে স্কোয়ার দিলাম তো এটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিই, আর যেহেতু পি আছে তো আমি একবারে গোটা টার্মটা থেকে যদি পিটা কমন নিয়ে নিই তাহলে এই পি এর জন্য আমি এখানে পাবো -1, এমনটা। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। এই 1 আর এই 1 যদি ক্যান্সেল হয়, কারণ এটা +1 ছিল, এটা -1, তাহলে আমার ভেতরে থাকছে পি ব্র্যাকেটে 2, এই 2 দিয়ে এই 200-কে ক্যান্সেল করলে বেরোচ্ছে 100, তো আমি পাচ্ছি আর বাই 100 প্লাস আর স্কোয়ার বাই 200-এর স্কোয়ার 40,000, এমনটা। পি দিয়ে ভেতরে দুটো টার্মকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে পি ইন্টু আর বাই 100 প্লাস পি ইন্টু আর স্কোয়ার বাই 40,000। এবার এই জায়গাটা যদি তোমরা ভালো মতো দেখো, আমাদের আসলের পরিমাণ ছিল পি আর বাই 100 টাকা, যেটা হচ্ছে এই পরিমাণ টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হচ্ছে, এই টাকাটা অতিরিক্ত থাকছে, আর যেহেতু এর মান ঋণাত্মক হওয়া কোনোভাবেই সম্ভব নয়, কারণ পি হচ্ছে মূলধন আর আর স্কোয়ার তো একটা পূর্ণবর্গ রাশি, আর পূর্ণবর্গ রাশি না থাকলেও সুদের হার কখনো ঋণাত্মক হয় না, কারণ এটা সমহারে হ্রাস বৃদ্ধি হচ্ছে না, এটা চক্রবৃদ্ধি সুদ হচ্ছে, সুতরাং সুদের হার অবশ্যই পজিটিভই হবে।
তাহলে এই সম্পূর্ণ রাশিটা যেহেতু ধনাত্মক রাশি এবং এটা এর সাথে যোগ হচ্ছে, সুতরাং অবশ্যই এটা এর চেয়ে বড় হবে। নেক্সট হচ্ছে 3-এর 2 নম্বর, বলছে এক্স ভ্যারাইজেস ওয়াই এবং এক্স ভ্যারাইজেস জেড হলে এক্স ওয়াই ভ্যারাইজেস জেড হবে। চলো দেখা যাক। এক্স ভ্যারাইজেস ওয়াই, আরও বলা হয়েছে এক্স ভ্যারাইজেস জেড। তাহলে আমরা এই ভেদ ধ্রুবক সম্পর্ক দুটো, ভেদের সম্পর্ক দুটো ধ্রুবক নিয়ে সমীকরণে প্রকাশ করি। তাহলে এক্স হচ্ছে k1y আর এখানে পাচ্ছি এক্স ইকুয়ালস টু k2z, যেখানে অবশ্যই k1 এবং k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে যদি আমরা পাওয়ার চেষ্টা করি, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা আমরা এখানে পাচ্ছি এক প্রকার ওয়াই ইকুয়ালস টু এই k1টা এই পক্ষে চলে আসলে এক্স বাই k1, জাস্ট একটু সমীকরণটাই গুছিয়ে নিলাম, ওয়াই ইকুয়ালস টু এক্স বাই k1, আর এখানে একইভাবে জেড ইকুয়ালস টু বেরোচ্ছে এক্স বাই k2। তোমাদের বোঝার অসুবিধা হলে এখানে একটা লাইন আরও করতে পারো যে k1y ইকুয়ালস টু এক্স, আর এখানেও করতে পারো যে k2z ইকুয়ালস টু এক্স। তাহলে পরবর্তী লাইনে এখানে জেডটা রাখলাম আর k2টা বাই আকারে এলো। একইভাবে এখানে ওয়াইটা রাখলে k1টা বাই আকারে এলো। আমাদের উদ্দেশ্য হলো এখান থেকে আমরা ওয়াই আর জেডের এক প্রকার মান পেয়ে গেলাম। তাহলে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে এক্স ওয়াই ভ্যারাইজেস জেড, তাহলে এক্স ওয়াই ভ্যারাইজেস যদি জেডই হবে, তার মানে এক্স ওয়াই বাই জেড এর মানটা ভেদ ধ্রুবক আসবে, অর্থাৎ ধ্রুবক আসবে, কারণ কোনো দুটো রাশির ভাগফল ধ্রুবক এলে তবেই তারা সমানুপাতে থাকে, আর যদি গুণফল ধ্রুবক আসে তাহলে তারা ব্যস্তানুপাতে থাকে। তাহলে আমরা এখানে এই দুটো রাশিকে ভাগফল আকারে নিয়ে নিলাম আর দেখি যে এদের মানটা ধ্রুবক আসছে কিনা। যদি ধ্রুবক আসে তাহলে বিবৃতিটা সত্য, আর ধ্রুবক না এলে বিবৃতিটা মিথ্যে। তাহলে এখানে এক্স আছে, এক্সের ভ্যালু এক্স রেখে দিলাম, ওয়াইয়ের ভ্যালুটা আছে আমাদের এক্স বাই k1, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা পুট করা যাক এক্স বাই k1। জেডের ভ্যালু আমরা বের করেছি এক্স বাই k2, তাহলে এক্স বাই k2। তাহলে এখান থেকে যদি আমরা সলভ করতে চাই, উপরে এক্স ইন্টু এক্স হচ্ছে এক্স স্কোয়ার, k1টা নিচে বাই আকারে এলো, এখানে আছে এক্স বাই k2, k2টা উল্টে উপরে চলে আসবে, তো এমনটা আসবে। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। এখানে একটা করে এক্স ক্যান্সেল হচ্ছে, তাহলে আমাদের এখানে পড়ে থাকছে এক্স k2 বাই k1 এমনটা। নিশ্চয়ই এই রাশিটা একটা ধ্রুবক টার্ম নয়, কারণ এখানে আমাদের চলরাশি আছে এক্স, সুতরাং এক্স বাই ওয়াই বাই জেড ধ্রুবক নয়, সুতরাং এক্স ভ্যারাইজেস এক্স ওয়াই ভ্যারাইজেস জেড নয়। আশা করি বিষয়টা তোমরা সিম্পলভাবে বুঝতে পারলে। যদি এখানে চলরাশি না থেকে শুধুমাত্র ধ্রুবক থাকতো তাহলে আমরা অবশ্যই বলতে পারতাম যে এক্স ওয়াই ভ্যারাইজেস জেড, কিন্তু এই ক্ষেত্রে তেমনটা হচ্ছে না, এক্স চলরাশি থেকে যাচ্ছে, সুতরাং এই বিবৃতিটা মিথ্যে। থার্ড কোয়েশ্চেন বলছে বর্গক্ষেত্র এবং রম্বস সর্বদা সদৃশ। সদৃশ বিষয়টা কি আমি একটুখানি আলোচনা করে নিচ্ছি আগে, তারপর বিষয়ে আসছি। সদৃশ হচ্ছে সাপোজ তুমি একটা ছবি তুলে ফটোগ্রাফারকে বললে যে এটা আমি একটা স্ট্যাম্প সাইজে চাই আর একটা পোস্ট কার্ড সাইজে চাই। তাহলে বিষয়টা কি হচ্ছে, ছবিতে যে মানুষটা আছে সেটা কিন্তু একটা ছবি থেকেই তোলা, তার মানে সেইখানে কোনো রকম পরিবর্তন হবে না, শুধুমাত্র সাইজের পরিবর্তন হবে। সদৃশ বিষয়টা একদম তাই, দুটোর আকারের পরিবর্তন কিন্তু ভেতরের বিষয়বস্তু একদম একই রকম থাকবে। আর এবার আমরা যদি বর্গক্ষেত্র আর রম্বসের মধ্যে ডিফারেন্স বোঝার চেষ্টা করি, তাহলে বর্গক্ষেত্রে হচ্ছে এমনটা আর রম্বস হচ্ছে এমনটা। ছবি দেখে বোঝা যাবে না, আমি বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করে নিচ্ছি। বর্গক্ষেত্রের সময় কি হয়, বর্গক্ষেত্রে চারটে বাহু সমান হয় এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। আর রম্বসের ক্ষেত্রে চারটে বাহু সমান তো হয়, কিন্তু প্রতিটা কোণ 90 ডিগ্রি হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা থাকে না, কারণ প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রি হয় তখন তাকে আর আমরা রম্বস না বর্গক্ষেত্রই বলবো। আর এছাড়াও যে কোনো চতুর্ভুজ, পঞ্চভুজ এই সমস্ত জাতীয় বহুভুজের ক্ষেত্রে সদৃশতা একটা শর্ত হচ্ছে এই যে তাদের অনুরূপ বাহুর অনুপাত সমান হওয়ার সাথে সাথে অনুরূপ কোণগুলোও সমান হতে হয়। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা রম্বস, এটা রম্বস আর বর্গক্ষেত্র এদের সদৃশ বলতে চাই, তাহলে এদের যেমন অনুরূপ বাহুর অনুপাত সমান হতে হবে তেমনটা এক্ষেত্রে হবে।
সাপোজ আমাদের এই বর্গক্ষেত্রটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং রম্বসটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, কারণ রম্বসের বাহুর দৈর্ঘ্য 4টে সমান হয়, তো সেই ধরুন প্রত্যেকটা 4। তাহলে এখানে আমরা বলতে পারি যে এক একটা বাহুর দৈর্ঘ্যের অনুপাত বর্গক্ষেত্র এবং রম্বসের সমান 5:4 5:4 করে। কিন্তু প্রবলেম হচ্ছে এইখানে যে বর্গক্ষেত্রের অনুরূপ কোণগুলোর সমান অনুরূপ কোণ রম্বসের নেই। বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, সেই ধরুন রম্বসেরও প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হতে হতো, যেটা এক্ষেত্রে নেই। সেই জন্য বর্গক্ষেত্র এবং রম্বস পরস্পর সদৃশ্য হবে না, তাহলে স্টেটমেন্টটা মিথ্যা। নেক্সট হচ্ছে 4 নাম্বার, বলছে দুটো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 হবে, এমনটা প্রশ্নে বলেছে। চলো দেখা যাক। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা আমাদের বলে দিয়েছে আর বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য 2:3 হবে। তাহলে আমরা ব্যাসার্ধটাই ফার্স্টে ধরে নিই। ধরি অর্ধগোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2 একক। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হয়? 2πr²। তাহলে আমরা এই হিসেবে লিখতে পারি, অতএব তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হচ্ছে? তাহলে 2πr1² 2πr2²। তো 2π গুলো বোথ সাইড থেকে যদি আমরা অনুপাতের নিয়ম অনুসারে বাদ দিই, তাহলে আমরা এখানে পাচ্ছি r1² r2²। এটা আমাদের হিসেবে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, আর প্রশ্নে সেই অনুপাতটা বলা হয়েছে 4:9। তাহলে আমরা লিখতে পারি, অতএব প্রশ্নানুসারে r1² r2² = 4:9। তাহলে এখানে আমরা r1/r2 বের করার চেষ্টা করি। তাহলে r1/r2 = 4/9, এমনটা। স্কোয়ার আছে তো এখানে হোল স্কোয়ার করে দিচ্ছে একবারে। আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে এখান থেকে যদি আমরা বের করার চেষ্টা করি, r1/r2 = √4/9, অর্থাৎ r1/r2 আমাদের বেরোচ্ছে 4 হচ্ছে 4-এর স্কোয়ার রুট হয় 2 আর 9-এর স্কোয়ার রুট হয় 3, তো সেই ধরুন 2/3। তাহলে খুব ইজিলি আমরা এখানে পাচ্ছি r1:r2 = 2:3। প্রশ্নে বলা হয়েছিল যে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 হবে, ঠিক তাই বেরোলো এক্ষেত্রে। তার মানে এই স্টেটমেন্টটা সত্য। নেক্সট হচ্ছে 5 নম্বর, বলেছে √75 এবং √147 সদৃশ্যকরণী। চলো চেক করা যাক সদৃশ্যকরণী হচ্ছে কিনা। √75কে যদি আমরা ভাঙি, তাহলে এখান থেকে কী পাওয়া যাবে? 75কে যদি আমরা ভাঙি তবে এখানে পাওয়া যাবে 5 × 5 × 3, কারণ 25 3 = 75। তাহলে এখানে দুটো 5-এর জন্য বর্গের 25-এর বর্গমূল 5 হবে, আর এই 3টা ভেতরে থাকবে। তাহলে এটা বেরোচ্ছে 5√3। একইভাবে √147 বের করে দেখি আমরা কী বেরোচ্ছে। যদি মুখে মুখে করতে কারো অসুবিধা হয় তবে আমরা উৎপাদকে এইভাবে ভেঙেও করতে পারি। 75টা মুখে মুখে খুব সহজে হয়ে যাচ্ছিল, তাই সেইভাবেই করলাম। তাহলে এখানে 7 2 = 14, 7 1 = 7, 7 দিয়ে করলে 3, 7 × 7 × 3। দুটো 7-এর জন্য একটা 7 বাইরে এলো, √3। তাহলে করণীর মধ্যে থাকা সংখ্যাটা অর্থাৎ √3 উভয় ক্ষেত্রেই আছে, তাহলে নিশ্চয়ই এরা সদৃশ্য করণী। তাহলে আমাদের 5 নম্বর স্টেটমেন্টটা হচ্ছে সত্য। নেক্সট হচ্ছে 6 নম্বর, বলছে গোলক একটি ত্রিমাত্রিক ঘনবস্তু।
প্রত্যেকটা সুষম ঘনবস্তুর তিনটে মাত্রা থাকে, গোলকেরও তিনটে মাত্রা আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। কিন্তু গোলকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলো সুস্পষ্টভাবে বোঝা না গেলেও তার মাত্রা তিনটেই। তাহলে এই বিবৃতিটি সত্য, অর্থাৎ গোলকের মাত্রা তিনটেই। কারণ গোলকের উচ্চতাকে আমরা ব্যাস হিসেবে নিই, এইভাবে দৈর্ঘ্য প্রস্থকেও সেই হিসেবে ধরতে গেলে ব্যাসগুলোই হয়, সেক্ষেত্রে তিনটে মাত্রা গোলকেরও আছে, বিবৃতিটি সত্য।